রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না, এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। বাংলাদেশ আজ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে জুলাইকে কেন্দ্র করে। এক ভাগ জুলাইকে নিয়ে ব্যবসা করা, বাণিজ্য করার রীতিতে নেমেছে, আর এক ভাগ জুলাই সনদকে সামনে রেখে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ধীর গতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। এবং সেই ভাগ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। জুলাই অভ্যুত্থানের পরে 2 বছর পার হলো এবং আজকেই যে জুলাই জাতীয় সম্মেলন হলো, সেখানে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, আইনমন্ত্রীর বক্তব্য শুনলাম। যেই আলোচনাটি আছে যে জুলাই অভ্যুত্থানের পরে আইনমন্ত্রী যেটি বলবার চেষ্টা করলেন যে জাতি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রতিহিংসা নয়, এই মুহূর্তে প্রয়োজন জাতীয় ঐক্য। ফলে আজকে আমরা কথা বলতে চাই প্রতিশোধ না ঐক্য এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক সৈয়দ আশরিফা আশরাফি পাপিয়া, আপনাকে স্বাগত। আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং আছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনাদের তিনজনকে স্বাগত। আমি শুরু করতে চাই তরুণ প্রজন্মের প্রতিনিধি, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিলেন তাদের প্রতিনিধি মনিরা শারমিন আপনাকে দিয়ে, আইনমন্ত্রীর কথাটা দিয়েই, যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বা জুলাই এই যে পক্ষ বিপক্ষ একটা হয়ে গেছে, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কথা বললেই তাকে ট্যাগ দেওয়া হয় আপনি জুলাইয়ের বিরুদ্ধে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে কারোর কথা বিরুদ্ধে গেলেই তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা চেতনা পরিপন্থী। এখন জাস্ট উল্টো, যে আপনি জুলাইয়ের বিরোধী। এই যে ট্যাগিং এবং এই যে একই ধারাবাহিকভাবে চলছে, যে বিরুদ্ধ মত হলেই আমি তাকে শত্রু গণ্য করে দিচ্ছি এবং পুরো জাতিকে 2 ভাগে ভাগ করে দিলাম, এই জায়গাটায় এলো কেন? মানে জুলাইয়ের স্পিরিট তো এটা আসলে ছিল না। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, আপনি যেভাবে শুরু করলেন যে জুলাইয়ের একটা বাইনারি দাঁড়িয়ে গেছে, যে পক্ষ বিপক্ষ।
পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এটা আসলে আমাদের জন্য ভালো কি মন্দ আছে। দেখেন, আমি জানি না যে আপনি আসলে ঠিক কোন স্পেসিফিক কোন বিষয়টাকে নিয়ে বলছেন, যে বিরুদ্ধ মত হলেই জুলাইয়ের বিপক্ষে শক্তি, ব্যাপারটা তা না। জুলাই একটা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটাকে ওন করার ক্ষেত্রে যাদের কার্পণ্য আছে, এবং আমরা তো নানানভাবে আসলে দেখছি যে আওয়ামী যে ফ্যাসিবাদী যে কাঠামোটা, তারা তো আসলে সবাই, মানে যেই কয়জন আসলে একেবারে আমি যদি বলি টপ লেভেলের, তারা পালিয়েছে, কিন্তু এই পুরো এস্টাবলিশমেন্ট তো আছে। সুতরাং এইখানে তো আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদনকারী, আপনারা এই টকশোগুলোতে ডাকেন তাদের সিনিয়র সাংবাদিক, তারপরে তাদের আপনারা বলেন রাজনৈতিক বিশ্লেষক, তারপরে নানান ধরনের নামই তো আপনারা ডেকে নিয়ে এসে আসলে কথা বলান। তো সেইখানে অসুবিধা নাই, অসুবিধার জায়গাটা হচ্ছে তারা যখন আওয়ামী লীগের পক্ষে ডেলিবারেটলি মত উৎপাদন করছে, এবং দেখবেন তাদের মানে কথায় বার্তায় একটা সুর সবসময় আছে, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নানান ধরনের প্রশ্ন, আসলেও কত শহীদের সংখ্যা, কত প্রকৃত সংখ্যা কি আসলে এত কিনা, স্নাইপার কি আসলে ইউজ করা হয়েছে কিনা, তারপরে আপনি এরকম আরো অনেক ধরনের প্রশ্ন তোলার একটা চেষ্টা, এবং এই গণ অভ্যুত্থানটাকে একটা বিতর্কিত, এবং দেখেন স্বাভাবিকভাবেই এটা যারা আসলে এই বিজয়ী শক্তি, আমি যদি বলি ফ্যাসিবাদের পক্ষের যতগুলো রাজনৈতিক দল বলেন, বিভিন্ন পক্ষ বলেন, তাদের কাছে এটা গণ অভ্যুত্থান এবং পতিত যে সরকার, তাদের কাছে তো এটা একটা ষড়যন্ত্র, কনস্পিরেসি। এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট, জায়গাতে এই ধরনের ন্যারেটিভ। তো এই যে কনস্পিরেসি থিওরিটা যখন আসলে এই গণ অভ্যুত্থানের যারা যতগুলো পক্ষ আছে, তাদের মধ্যে তো নানান ধরনের বিভক্তি আছে, কিন্তু এই যে কনস্পিরেসি থিওরিটা যখন আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমাদের জায়গা থেকে এখানে একটা প্রতিবাদের জায়গা থাকে, এটা একটা নৈতিক জায়গা থাকে, যে আসলে যে গণ অভ্যুত্থানটা কতদিন হয়েছে বলেন তো? 2 বছর। আপনি আওয়ামী লীগের সময় দেখেছেন যে এই আপনি বললেন, রেফারেন্স দিলেন যে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, 71কে নিয়ে নানান ধরনের এই একটা বাইনারি তখন হয়েছে, এবং আমি যতদূর আমার মনে পড়ে যে বিএনপিকে নানানভাবে ভিলিফাই করা হয়েছে যে স্বাধীনতার বিপক্ষের শক্তি। তো এই যে আরেক মানে এই 71 নিয়ে তো বহুদিন ধরে রাজনীতি হয়েছে, এই ধরনের রাজনীতি। আর দেখেন, মানে এই স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তো আওয়ামী লীগ একটা দল তাকে তাদের মানে সোল অথরিটি হিসেবে দাবি করেছে, কিন্তু দেখেন জুলাই গণ অভ্যুত্থানের তো এই সোল অথরিটি আমাদের সবার, তাই না? আমি যদি বলি বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের যে ছাত্র জনতা যারা আসলে রাস্তায় নেমেছে, তাদের সবার। তো সুতরাং এই পক্ষে থাকার ব্যাপারে আমার তো মনে হয় যে যারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তাদের তো কার্পণ্য করা উচিত না। মাত্র 2 বছরের একটা ঘটনা। এখনই যদি আমরা বলি যে যারা আসলে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদনকারী, তাদেরকে আমরা জিতে যেতে দেই, বা তাদের আসলে তারা যেটা আসলে চায় এটা কনস্পিরেসি বানাতে, তাদের যদি আমরা সেভাবে করে বলতে দেই, তাহলে এইটা তো আসলে গণ অভ্যুত্থানের জন্য জাস্টিস না। আপনি দেখেন এখন আজকে যেই ধরনের বিভক্তির কথা আসে, এই বিভক্তির কথা কোন জায়গা থেকে আসে? আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্যর ক্ষেত্রে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে উনি বলছেন উনার প্রতি হওয়া যে অন্যায়, উনার মাকে উনি যদি জিজ্ঞেস করেন যে উনার মায়ের প্রতি হওয়া অন্যায়ের যদি মানে উনি যদি বলতেন যে এটা প্রতিশোধ কি আমি নিব, ওনারা বলতেন যে না। এখানে আমি একটু বলতে চাই যে ওনাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে ওনারা আসলে নির্যাতিত হয়েছে, হ্যাঁ, কিন্তু অরাজনৈতিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে বহু মানুষ শহীদ হয়েছে, তাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছিল না। আপনি দেখেন, রিয়া গোপের কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছিল না, 4 বছরের আব্দুল আহাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি ছিল না। সুতরাং একেবারে সাধারণ মানুষের কাতার থেকে যারা আসলে এই শহীদ হয়েছে, তাদের তো বিচার দরকার। এখন ওখানে আসলে প্রতিশোধ উনি নিবেন কি নিবেন না, ওটা ওনার ব্যক্তিগত সেন্টিমেন্ট থেকে হয়তো বলেছেন। প্রতিনিধি প্রশ্নে একটু পরে আসছি। যেই প্রশ্নটা ছিল যে পক্ষ বিপক্ষ সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনের কথা, আপনি যাদেরকে এক্সাম্পল বললেন, যাদেরকে আমরা টকশোতে ডাকি বা যারা আসেন, একই ন্যারেটিভ আওয়ামী লীগের আমলে ছিল, কিছু স্পেসিফিক গেস্টকে আনা যেত না। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতো যে ওনারা হচ্ছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পরিপন্থী। প্রশ্নটা হলো ওই জায়গায় যে অভ্যুত্থানের পরেও সে একই ধারায় চলবে কিনা, অর্থাৎ যিনি আপনার বিরুদ্ধে বলছেন তাকে আনা যাবে না টকশোতে, অর্থাৎ ওনার বয়ানটা আপনি বা ওনার ব্যাখ্যাটা আপনি শুনতে চান না। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো যে আওয়ামী লীগের পক্ষে যারা মত উৎপাদন করছে, যাদের আপনারা ডাকেন, তারা কি একবারও বলেছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা আসলে মানে শেখ হাসিনার যে মানে একটা মানে একটা ফ্যাসিবাদী কাঠামো, সেটা সমালোচনা কখনো করে আপনাদের এখানে এসে? করে না।
এবং তারা এই জুলাই গণঅভ্যুত্থানকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গি তৎপরতা হিসেবে বানাতে চায় এবং এভাবে করে নানানভাবে করে বিতর্কিত করতে চায়। এখন আপনি আমাকে বলেন, আপনি গণঅভ্যুত্থান যে হয়েছে বাংলাদেশে এবং এই হাসিনা যে এই ফ্যাসিবাদী তার কাঠামো ব্যবহার করে সকল রাজনৈতিক দলকে একেবারে মানে কি বলবো, তাদের মানে একদম কোণঠাসা করে দিয়েছিল এবং তাদের উপরে হামলা মামলা জুলুম গুম খুন এমন কিছু নাই তো করে নাই। তাহলে আপনি বলেন তো যে এই আপনি যদি মানে জুলাই গণঅভ্যুত্থানে আপনি নিশ্চয়ই নিজেও রাস্তায় নেমেছেন, আপনার কি মনে হয় যে আপনি কি এটা এটা আপনার কি মনে হয় যে আপনার এটা মানে এই ন্যারেটিভটা দেওয়া উচিত? এই আলোচনাটা একটু বলেন উচিত তো। কিনা সেই অনুচিত যাবো। আশরাফুজ্জামান, আপনার কাছে একটু আসি। আইনমন্ত্রীর বক্তব্যটা আপনি পরিষ্কার শুনেছেন যে উনি বলছেন যে একটা পক্ষ এখন জুলাইকে নিয়ে ব্যবসা করছে। আমরা আগে দেখতাম মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে ব্যবসা হয়, বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানের অভাব ছিল না, শেখ শব্দযুক্ত প্রতিষ্ঠানের অভাব ছিল না। এখন সেই একইভাবে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা দখল করেছে জুলাইয়ের চেতনা, অর্থাৎ চেতনা থাকলেই সেখানে ব্যবসাটা করা যায়। মানে তাই কি এখন? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ওনার উত্তরটা আমি প্রথমে আপনাদের একজন সাংবাদিক, আপনাদের না, একজন সাংবাদিক আছেন মঞ্জুরুল আলম পান্না, জি, উনি ওনার জুলাইয়ের ফেসবুক পোস্টে এটা লিখছেন যে হোলি আর্টিসানের জঙ্গিরাই জঙ্গিরাই জুলাই ঘটিয়েছে। তো না, এটা ওনার ব্যক্তিগত মত, নিশ্চয়ই আমরা সেটা ওন করি না। এটা আমি বলছি তো কিন্তু আবার দাওয়াত করে এইরকম মঞ্জুরুল আলম পান্নার সংখ্যা কিন্তু কম না, এবং তাদেরকে আমি মিডিয়াতে কথা বলতে কম দেখি না। এখন আপনি যদি বলেন যে তাদেরকে তো স্পেস দিতে হবে, বিরোধী মত, আপনি আমারে বলেন তো যে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, নাৎসি পার্টি এখনো কেন তারা দাঁড়াতে পারে না? তারা কেন মানে লিগ্যাল পার্টি না? আমরা তো ফ্যাসিস্ট শব্দটা তো একই প্রশ্ন জামাতের ক্ষেত্রেও, জামাতের তো রাজনীতি করতে পারার কথা না। না, এটা আমি জামাতের আগে এটা শেষ করিনি, তারপরে আমি জামাতের প্রশ্নের আমি উত্তর দেবো। আমি কারো ডিফেন্ড করছি না, আমি জাস্ট ইয়েগুলো বলছি। আচ্ছা, এখন আপনি এইটা করার ফলে হয়েছে কি, আমাদের অবশ্য এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তীতে যারা বিপ্লব বা অভ্যুত্থানের একসাথে কাজ করেছে, কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে তারা তাদের অবস্থান শক্ত করার জন্য বিভিন্ন দিক দিয়ে ভাগ হয়ে যায়। এটা আমরা দেখেছি 1971-এর 16 ডিসেম্বরের পরে। আপনি একেবারে জাজল্য প্রমাণ হচ্ছে দাসত গঠিত হয়ে গেল। তারপরে আপনার জিম্বাবুয়েতে 2টা দল ছিল, তো একটা দল আসতে পারলো, আরেকটা পারলো না, এবং সে যাতে কোনোদিন আসতে না পারে তার একের পর এক মামলা হয়েছে। সুতরাং এটা কিন্তু একেবারে যে পৃথিবীতে কোথাও হয় না সেটা বলা যাবে না। তবে আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে এটা তো আমাদের দগদগে ক্ষত। আমাদের এখনও প্রথমত 2 বছর এখন শেষ হয় নাই, 36শে জুলাই হলে তারপরে শেষ হবে। কাজেই আমরা 2 বছর পূর্তি বলতে পারছি না, এখনও 30 দিনের মতো বাকি আছে, 30 না 31 দিন বাকি আছে। তো এখন এই আপনার এরকম থাকবে। কিন্তু আমি এই যে এবার আইনমন্ত্রীর কথায় আছি, আমার একটু ওনাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে জুলাই সনদে বা অন্যান্য আইনের যেগুলো রিফর্মের জন্য দেওয়া হয়েছিল, উনি অ্যাটর্নি জেনারেল হিসাবে তো সেইগুলোতে উনি একজন মানে কার্যকরী ব্যক্তি ছিলেন। এখন উনি ওটার থেকে ব্যাকট্র্যাক কেন করছেন? উনি কেন প্রধানমন্ত্রীর রেফারেন্স দিচ্ছেন? উনি কেন বলছেন না যে আমি এই সনদ তৈরিতে আমি আইনগত দিকটা আমি দেখেছি? এটা কিন্তু বলে না, কিন্তু এখন পার্টি পজিশন চেঞ্জ হয়ে গেছে। এই যে দিস ইজ এ ক্লাসিক এক্সাম্পল যে নিজের অবস্থানের প্রেক্ষিতে আমরা সত্য বলেন, মিথ্যা বলেন বা অবস্থান বলেন খুব দ্রুত পরিবর্তন করে ফেলি। এবং আমাদের দেশে এইটা সেই নতুন প্রজন্ম বলেন, পুরনো প্রজন্ম বলেন, সবার জন্য আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের একটা উদাহরণই হয়ে যাচ্ছে যে আমি ওটা করেছি ঠিক আছে, এখন তো নাই, মানে এইটা বলে আমি আমার যে নৈতিকতার অর্থাৎ মানে এথিক্যাল পয়েন্ট অফ ভিউটাকে আমি কম্প্রোমাইজ করে ফেলছি। এটা আমাদের জন্য খুব বিব্রতকর, এবং এটা আমি কোনো আশু মুক্তি দেখছি না। এটা বোধহয় চলতেই থাকবে। আর একটা ছোট্ট কথা আমি একটু যোগ করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। সেটা হচ্ছে আমাদের এখানে যারা অভ্যুত্থানের ঘটিয়েছে, এখন বিশ্বকাপ ফুটবল হচ্ছে, গোল মেসি গোল কটা দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ, পিছনে যতই ভালো খেলো গোল স্কোর করতে হবে। তো জুলাইয়ের
এই যে আমার পাশে যিনি বসে আছেন ইনারা, একটা মেয়ে কালকে দেখালো যে ওই ছোট মেয়েটা পুলিশকে মারতেছে সেই সময়। তো এই যে জীবনের ঝুঁকি নিয়ে যারা এটা করছে তাদের প্রতি কিন্তু বর্ষিয়ান নেতাদের অনেকের একটু সহানুভূতি কম এবং অত্যন্ত নির্মম কথাবার্তা বলেন। আমি এটাতে খুব কষ্ট পাই। আর বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় আমরা বেগম জিয়ার বাসার থেকে বালির ট্রাক সরাতে পারিনি, এটা বাস্তবতা। আজকে যারা অনেক মানে আমি করছি, এটা করছি, ওটা করছি, ওটা করছি, আর এর বালির ট্রাক সরাতে পারে নাই, এটা তো সত্যি। তো সেই সামর্থ্য নিয়ে মানে আওয়ামী লীগের মতন সরকারকে পতন ঘটানো এত সহজ নেই, এত কম্প্রোমাইজিং অ্যাটিটিউড নেই। আর একটা ছোট সম্পর্ক তথ্য দিই যাতে করে পরবর্তীতে মিসিং না হয়। আমাদের একজন মিলিটারি অফিসার উনি সাক্ষাৎকারে বলছেন যে উনি প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে উনি শুনছেন যে একটা বড় দলের নেতারা নিয়মিত একটা মাসোহারা পেতেন একজনের কাছ থেকে। এই যে আপনি বিবিসির একজন সাংবাদিক, উনি একটা তথ্য দিয়েছেন যে মাসে এত টাকা পেত, উনি কিন্তু বিরোধী দল ঠিকই আছে। সো এরকম কম্প্রোমাইজ করে আবার তারা এখন যখন ঘটনা ঘটে গেছে এখন তারাই হচ্ছে সম্মুখ সারি। না, আমাদের প্রশ্নটা ছিল দুইটা, যে এক, যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে, এক, দ্বিতীয়ত হলো এই ইস্যুটা নিয়ে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে, আসিফ আশরাফি পাপিয়া, একই প্রশ্ন, যে সত্যিই কি দেখেন যে জুলাই নিয়ে ব্যবসা হচ্ছে, এবং যদি হয় তাহলে এই অভ্যুত্থানের 2 বছর পূর্তির দিকে যাচ্ছি আমরা, তাহলে এইটা একটা অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলে কিনা আসলে, বা এখানে সরকার যারা এখন আপনার 2/3 মেজরিটি নিয়ে যারা আছে, আপনার দলের এখন দলই এখন নেতৃত্বে মানে সরকারে, তাদের উপরে দায়টা বর্তায় কিনা আসলে অনেকটাই। আচ্ছা, জুলাই নিয়ে ব্যবসাটা আমি একটু পরে বলি। সহ আলোচক যিনি বললেন যে বালির ট্রাক সরাতে পারেন না, আবার এত বড় আন্দোলন করলেন কিভাবে, এটা উনি মর্মার্থ বোঝাতে চেয়েছেন। তো জামাত ইসলামেরও কিন্তু মগবাজারের পার্টি অফিস 17 বছরের তালা খুলেনি, এবং যতগুলোকে ফাঁসিতে ঝুলিয়েছে ফাঁসিও কিন্তু ঠেকাতে পারেনি। এটাও বাংলাদেশের বাস্তবতা, এটাও চিন্তায় রাখতে হবে। বিএনপির সমালোচনা করাটা সকল প্রকার আলোচকদের একটা মানে খুব ইজি একটা ম্যাটার হয়ে যায়। বাট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সকল রাজনৈতিক সংগঠনের একই পরিস্থিতিতে ছিল, সেটা হচ্ছে বাস্তবতাটা প্রকাশ করার ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ লক্ষ্য করা যায়। তো এই ক্ষেত্রে এটাও আমি স্মরণ করে দিতে চাচ্ছি। দেখেন, 1971 মুক্তিযুদ্ধ, 80 দশক থেকে 90 দশক পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং আপনার 96 সাল থেকে 2001-এর আগ পর্যন্ত ভারতের সাথে অসম চুক্তি নিয়ে যে আন্দোলন, তারপরে আপনার এই দীর্ঘ 15 বছরের স্বৈরশাসন, নির্যাতন, অত্যাচার, গুম খুনের বিরুদ্ধে একবারে একটা জুলাই আগস্টের একটা ফলপ্রসূ সফল অভ্যুত্থান। এই অভ্যুত্থানকে বাংলাদেশের যে মানুষ, বসবাসরত মানুষ, রক্তমাংসের মানুষ হলে অস্বীকার করা, অসম্মান করা, অশ্রদ্ধা করা কারোর পক্ষে সম্ভবপর না। শেখ হাসিনাকে জুলাই আগস্টের অভ্যুত্থান, তার অপকর্মের বিরুদ্ধে যে একটা অভ্যুত্থান, এটা তাকে স্বীকার করতে হবে, তাকে মানতে হবে। সে যতদিন বেঁচে থাকবে, যেখানে বেঁচে থাকুক, যেখানে তার জানাজা হোক, যেখানে তার কবর হোক। আওয়ামী লীগকেও স্বীকার করতে হবে যে আওয়ামী লীগ যারা করে, যে এমন কিছু অপকর্ম করছে যার কারণে 15 বছরের ফুঁসে ওঠা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কিন্তু জুলাই আগস্ট। জুলাই আগস্টকে ছোট করে দেখতে চাই না, জুলাই আগস্টকে অসম্মানও করতে চাই না। জুলাই আগস্টকে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে আন্তরিকতার কোনো অনুভূতির খান্তি কিংবা ঘাটতি আমি কিংবা আমার দল দেখাতেও কিন্তু চায় না। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে জুলাই আগস্টকে কেন্দ্র করে যে অনুভূতি, আইনমন্ত্রী যে কথাটা বলেছেন যে চেতনাকে বিক্রি করছে, চেতনাকে বিক্রি তো অবশ্যই কেউ না কেউ একইভাবে ওই পুরান মডেলে, পুরান বয়ানে, যে আওয়ামী লীগের মেশিনে যদি রাজাকারও ঢুকে যায় সে মুক্তিযোদ্ধা হয়ে বেরোয় যাচ্ছে। এনসিপি জামাতের মেশিনের ভিতরে যদি আওয়ামী লীগের বিখ্যাত বিখ্যাত নেতারা, পুঁজিপতিরা, ব্যবসায়ীরা ঢুকে যায়, তারাও কিন্তু জুলাই অভ্যুত্থানের মহানায়ক হয়ে বেরোয় আসতেছে। আপনি পত্রপত্রিকার পাতা খুললে আপনি দেখতে পাবেন যশোরের ছাত্রলীগের, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের নেতা, সেও কিন্তু জুলাই অভ্যুত্থানে আহত বলে ডিসি অফিসের ওখান থেকে টাকা নিছে। তাহলে সে ওই আন্দোলনে কিভাবে গেল, আর সে কি জুলাই অভ্যুত্থানের ডিসি অফিসের দানের টাকা সে নিতে পারে? তার কি সেই প্রাপ্তিটা হয়? এটা কিন্তু হয় না। তারপরে টাকা পয়সা, বিত্ত বৈভব, ব্যবসা বাণিজ্য, সেগুলো তো আছেই। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার বেশি বিতর্কিত করে গেছে জুলাই বিপ্লবকে বেসিক্যালি,
এই পক্ষপাতমূলক আচরণ করতে গেছে। যমুনায় কে বসবে না, যমুনা আন্দোলন হবে একরকম, ঘরের ভিতর সিদ্ধান্ত হবে আরেক রকম, এইরকমভাবে তেলেসবাতি করতে যে মানুষের মনের ভিতরে যে একটা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে রেসপেক্টটা, এই রেসপেক্টটা ধরায় রাখার ক্ষেত্রে চেষ্টা না করে এইটা নিয়ে দলীয় স্ট্যান্ডবাজি করাইতে গেছে। দলীয় স্ট্যান্ডবাজি করতে যে হয়েছে কি, তখন জুলাই অভ্যুত্থানকে যার স্ট্যান্ড থেকে সে ঠিক সেভাবেই ব্যক্ত করছে। এইটা আপনি দেখেন, আমি যদি এখন একটা কথা বলে ফেলি যে এই যে পান্নার কথা উঠলো, আরো কারোর কথা উঠলো, আমি দু একটা টক শোয়ে দেখছি বিচার নিয়ে পান্নাদের কোনো আপত্তি নেই, যে অপরাধ করছে, স্বৈরাচার ছিল, বিচারটা হতেই হবে। আমি কোথাও কোন একটা টক শোয়ে তার সাথে একদিন বসে, আমি চিনতাম না যে ছেলে জেল থেকে আসছে, আরেকজন জেলখানায় ছিলেন সাংবাদিক, ওনারও এক কথা যে অপকর্মের বিচার করতে হবে। অপকর্ম, স্বৈরাচার, নির্যাতনকারীর বিচার যদি না হয় তাহলে আপনি রুখবেন কি দিয়ে অপরাধ প্রবণতাকে? রাষ্ট্রীয় পর্যায় থেকে যে সন্ত্রাস, এই বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সন্ত্রাসকে আপনি কিভাবে দমন করবেন? রাজনৈতিক সন্ত্রাসকে আপনি কিভাবে দমন করবেন? ক্ষমতায় থাকার সন্ত্রাসকে আপনি কিভাবে দমন করবেন? অবশ্যই শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার হতেই হবে, এটা বাংলাদেশের সময়ের দাবি। তবে বিচারটা যাতে স্বচ্ছতা এবং সততার ভিত্তিতে হয় সেইটা কিন্তু দেখার বিষয়। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ছিল, বিরোধিতাকারী থাকার পরও এত বছর পর বিচার করতে যে আইনগতভাবে ত্রুটি বিচ্যুতি এবং তথ্য উপাত্ত সঠিকভাবে উপস্থাপন না করেই সর্বোচ্চ দণ্ডটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে যুদ্ধ অপরাধী ছিল। এটা আমি যতদিন বেঁচে থাকবো এটা অস্বীকার আমি করতে পারবো না, কিন্তু বিচারটা যথার্থ সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে, তথ্য উপাত্তের ভিত্তিতে ন্যায্য যে বিচার সেইটা প্রদর্শন করতে, উপস্থাপন করতে করার ক্ষেত্রে আওয়ামী লীগ দলীয় বিচার ব্যবস্থাটাই প্রবর্তন করেছে। এবং সেই জায়গাতে একটা বিরতি নিয়ে আসবো। তো জাস্ট আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা বক্তব্য কোট করে তিনি বলছেন যে আমরা বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না করি। এটুকু সেই জায়গাটায় এখনো অনেকগুলো চ্যালেঞ্জ আছে কিনা। একটা বিরতি নিয়ে আসছে দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলে ফিরছে একটু পরেই কঠিন কথা সহজে, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা জুলাই অভ্যুত্থানের বিচার এবং তার ন্যায় বিচার, প্রতিশোধ, এসব নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, আছেন মনিরা শারমিন এবং মোহাম্মদ আশরাফুজ্জামান পাপিয়া। বিরতির আগে যে জায়গাটা আপনি ছিলেন যে বিচারটা তো হতে হবে, কিন্তু সেটা ন্যায় বিচার নিশ্চিত করা এবং যেন অবিচার না হয়, এই মেসেজটা আজকেও প্রধানমন্ত্রীও দিয়েছেন। তো সেই জায়গাটা আপনি কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? আপনি নিজেও আইনজীবী, যে একটা এরকম একটা বিরাট অভ্যুত্থান, একটা গণহত্যার অভিযোগ যেখানে, সেইখানে আপনি বিচার করতে গিয়ে ইন্টারন্যাশনালি এরকম মেসেজ যাবে কিনা যেটা পলিটিক্যালি কেউ ভিকটিম হচ্ছে? দেখেন, পলিটিক্যালি ভিকটিম, আপনি একটা ওয়ার্ড আওয়ামী লীগ, ধরে চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ির তানোর ওয়ার্ডের একটা আওয়ামী লীগ, ও কি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে? ও কিন্তু শেখ হাসিনা পর্যন্ত তো দূরের কথা, ও জেলা আওয়ামী লীগ পর্যন্ত যেতে পারে না। এখন যার সাথে যার বিরোধ ছিল তাকে সে সেভাবে ফাঁসিয়েছে। আমি নওগাঁর একটা ঘটনা জানি, জমিনের ভেজাল ছিল, জমিনে ভেজাল থাকার কারণে তোফায়েল সাহেব পোস্টার করে ওকে ওয়ান্টেড করছে যে ওকে যেখানে পারো ধরো, নাহলে ক্রস ফায়ারে দাও। তো সে হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানের আসামি। ঠিক আছে, এরকম তো কিছু ঘটনা আছে। আর সবচেয়ে বড় কথা কি, যখন একটা চরম ম্যাসাকার হয়, সেই ম্যাসাকারের ডকুমেন্টারি এভিডেন্স সাবমিট করা খুব ডিফিকাল্ট হয়। কারণ আপনি তো সরকার যত স্বয়ংক্রিয়ভাবে নির্যাতনটা করছে, অত স্বয়ংক্রিয়ভাবে আপনি সেটাকে ফাইলবন্দি করা, স্মৃতিবন্দি করা, কি ডকুমেন্টস এভিডেন্স হিসেবে রাখা, সেই প্রস্তুতি, সেই সুযোগ, সেই সুবিধা তাৎক্ষণিকভাবে কিন্তু খুব অসম্ভব ব্যাপার। যার কারণে তারপরে অপরাধী, এটা সঠিক, অপরাধী নিয়ে এটা প্রত্যক্ষদর্শী বাংলাদেশের 15 কোটি মানুষ, 18 কোটি মানুষ, যে আওয়ামী লীগ দুঃশাসন করছে, তার মন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, তার হায়ার অফিসিয়াল। বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে একটা চিফ জাস্টিস থেকে শুরু করে হায়ার অফিসিয়াল সবাই একসাথে লেজ গুটায় পালাই চলে গেছে। এটাই হচ্ছে অপরাধের মানে চূড়ান্ত দৃষ্টান্ত হচ্ছে ওইটা। এখন রাজনীতির ভাষায় যদি আপনি কথা বলতে আসেন, শিকড় থেকে কোনো একবারে শিকড় সহ কোনো রাজনৈতিক সংগঠনকে আপনি কি উকড়ে তুলে ফেলাটা, আপনার সংবিধান, আপনার গণতন্ত্র, আপনার শিষ্টাচার, আপনার মন মানসিকতা সবকিছু মিলে কি হয়? এখন ধরেন নির্যাতনকারী শেখ হাসিনা জামাতের নিবন্ধন বাতিল করছে, আমাদেরকে নিবন্ধন বাতিল করেনি, কিন্তু আমাদেরকে ঘরের ভিতরে আটকে রেখে দিছে।
তারপরে জামাতের আপনার প্রতীক হেল্ড আপ করে রেখে দিছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে, জামাত ওদের ভিতর থেকে ওদের সাথে বসে একবারে কাক ও কোকিলের বাসার মতো করে তারা ছাও পাও নিয়ে বড় হয়ে একটা আত্মপ্রকাশ তো করছেই। যে আত্মপ্রকাশটা ধরেন সুবিধাতেও আছে, নির্যাতনেও আছে। সুবিধাবাদী হচ্ছে, নির্যাতনকারীও হচ্ছে, আবার নির্যাতিত হচ্ছে, তিনটা ব্যালেন্স করছে। তো এটা তো এই আন্দোলনে, এই 15 বছর আন্দোলনে জামাতের রোলটা বিশেষ করে এটা আপনি একবারে স্পষ্ট আকারে বাংলাদেশের সব মানুষের কাছে স্পষ্ট, এটা নিয়ে আর অন্য কোনো কথা চলে না। এখন শিকড় উচ্ছেদ, তো রাজনীতির শিকড় যদি উচ্ছেদ করতে হয় তাহলে টোটাল আওয়ামী লীগের সারা বাংলাদেশের যে 30% কি 35% ভোট আছে এগুলোকে সহ আপনি কোন দেশে পাঠাবেন রিফিউজি করে? তাহলে এটা বসে রাজনৈতিক সমস্যা করে সিদ্ধান্ত নেন, শুধু আলোচনা করে টক শো এর টেবিল গরম করলে তো হবে না। কারণ এখানে বাস্তব কথা বলতে হবে। তারেক সাহেব যথার্থই উনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে উনাকে যে নির্যাতন করেছে সেই নির্যাতনে তার এখন এক্সরে করলে হাড্ডি পাওয়া যাবে। জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। দেখেন আমরা 80টা মামলা খাইছি, হাত ভাঙছে, পা ভাঙছে, জেলে থাকছি 6 মাস 7 মাস 8 মাস, মামলার জ্বালায় পালায় বেড়াইছে, আত্মীয় স্বজন আশ্রয় দেয়নি পর্যন্ত। সেরকম আমাদের জীবনে প্রত্যেকেরই এরকম ঘটনা আছে, কিন্তু তারপরে নির্মম নিষ্ঠুর হৃদয় বিদারক ঘটনা তাদের জীবনে ঘটেছে। আমি 11-তে দেখছি যে তারেক সাহেবের যখন নানি মারা গেছেন 3 জনকেই প্যারোলে দিচ্ছে, কিন্তু কারোর সাথে কারোর যাতে দেখা না হয়, মায়ের সাথে 2 ছেলের যাতে দেখা না হয়, 2 ভাইয়ের সাথে 2 ভাইয়ের যাতে দেখা না হয়, এমনভাবে টাইমিং তারা মেনটেন করছে সেই সরকার। তাহলে সেই সরকার কিভাবে মেনটেন করলো? আওয়ামী লীগের কথা মতো মেনটেন করলো এবং আওয়ামী লীগ ডিকটেট করলো, করেই তো তাহলে ঘটনাটা এরকমভাবে ঘটালো। এখন হয় কি, সবসময় আপনি প্রতিহিংসা রাজনীতি করতে গেলে আবার ওই স্বৈরাচারের নামের কালিটা নিজের গায়ে এসে কিন্তু লেগে যায়। কিন্তু হয়তো বাস্তবিক সেটাই যে নিরীহ মানুষকে নির্যাতন করছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে নির্যাতনকারী। এই জন্য নির্যাতনকারী আওয়ামী লীগ আর সাধারণ দর্শনগত আওয়ামী লীগ, এইটাকে আপনার পার্থক্য রেখা, সীমারেখা আপনাকে টানতেই হবে। সীমারেখা টেনে আপনি আওয়ামী লীগের ভোটারদের ভোট চাইতে যাচ্ছেন, ভোট নিতে যাচ্ছেন, উপজেলা পৌরসভা স্থানীয় নির্বাচনকে ওদেরকে বলছেন যে দাঁড়ালে অসুবিধা নাই, স্বচ্ছ, কোনো মামলার আসামি না। আর হয়ারাজ টক শো মিডিয়া এদেরকে যদি এত তোপের মুখে পড়তে হয়, তাহলে স্বাধীন মিডিয়া ব্যবস্থা বলেন, টক শো করার স্বাধীনতাই বলেন, গণমাধ্যমের স্বাধীনতাই বলেন, সব যদি ওই কালারই চলে আসে, যে যখন আসবে সেই কালারই দিতে থাকবে, তাহলে আলটিমেটলি নতুন বাংলাদেশের স্বপ্নটা কি? নতুন বাংলাদেশের স্বপ্ন তো প্রতিহিংসার বিরুদ্ধে, প্রতিহিংসা নয়। নতুন বাংলাদেশের স্বপ্ন তো নির্যাতনকারীর বিরুদ্ধে আরো সাঁড়াশি আক্রমণের নির্যাতন নয়। নতুন বাংলাদেশের স্বপ্ন তো প্রতিশোধমুখী না। এটা তরুণ প্রজন্মকে বুঝতে হবে এবং আবেগ ধরে বাস্তবতায় কিছু বিচার বিশ্লেষণের ভিতরে আনতে হবে। আনলেই দেখবেন আপনি যে এখানে সমাধানের পথটা তখন আপনার উন্মোচিত হয়ে যাবে। সমাধানের পথে যাবো একটু। মনিরা শারমিন, জাস্ট এই মেসেজটা আপনার কাছে পরিষ্কার কিনা? তারেক রহমান আজকে যে বললেন যে প্রতিশোধ নয় ঐক্য, কিছুটা টাচ করলেন আসিফ আশরাফি পাপিয়া, যে প্রতিশোধ আপনি নিতে গিয়ে যারা একসময় অপরাধ করেছে তাদেরকে আবার আপনি মজলুমে পরিণত করবেন কিনা, সহানুভূতি জনগণের তৈরি হবে তাদের প্রতি, সেরকম পরিস্থিতি তৈরি করবেন কিনা, অর্থাৎ বিচার এবং ঐক্যর মাঝখানে আপনি কোনো ব্যবধান দেখেন কিনা? দেখেন, প্রথমত আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে মজলুম হিসেবে দেখা, এটা আমার কাছে মনে হয় যে এটা ওই এক ধরনের আওয়ামী ন্যারেটিভ। কারণ এত সহজে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে মজলুম হিসেবে দেখবে না, কোনোভাবেই না। কারণ আওয়ামী লীগের যে পরিমাণ নিপীড়ন, আমি যদি বলি একেবারে ন্যাশনাল পলিটিক্সে যারা আছে, একেবারে মানে একদম মানে জাতীয় রাজনীতি থেকে শুরু করে একদম স্থানীয় পর্যায়ে তৃণমূলের যে নেতা, বিএনপির কথাই বলছি, বিএনপি বড় দল, সেইখানে মানে এমন কোনো নেতাকর্মী নাই যে গত 15 বছর তারা বাসায় থাকতে পেরেছে। তারা বিভিন্ন জায়গায় পলাতক থেকেছে, তারা গুমের শিকার হয়েছে, এবং সুতরাং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। এবং এমন কোনো, দেখেন, মানুষের যেই ভোটের অধিকার সেটিও দহরণ করেছে। সুতরাং বাংলাদেশের মানুষের সাথে আওয়ামী লীগের কিন্তু একটা বিচ্ছিন্নতা ছিল, রাজনৈতিক দল হিসেবে কিন্তু আসলে সে ফাংশন করে। প্রশ্ন হচ্ছে বিচারের প্রশ্ন, যে বিচার তো আপনি করবেন, সে বিচার করতে গিয়ে যাতে অবিচার না হয়। অবশ্যই এটার সাথে আমি শতভাগ একমত, যে ধরেন যিনি সত্যিকার অর্থেই ছাত্র হত্যার সাথে জড়িত বা যাকে হত্যা মামলা দেওয়ার মতো, তাকে আমাদের হত্যা মামলা দেন আপনারা, কিন্তু যে আসলে হত্যা মামলা দেওয়ার মতো না, কিন্তু তাকে যদি আপনি হত্যা মামলা দেন তাহলে বিচার। এরকম ঘটনা তো ঘটেছে অন্তর্বর্তী সরকার আমল, অনেক সাংবাদিকও জেলখানায় আছেন হত্যা মামলায়, তারা কি হত্যা করেছে? তাহলে তার কি হয়, যে সাংবাদিক
সাংবাদিকের কথা বলছেন, যে সাংবাদিকদের হয়তো ওনার অন্য অপরাধ আছে। অন্য অপরাধ আছে, দেখেন এটা হলে কি হয়, তার অপরাধটাকে খাটো করে দেখা হয়। কিন্তু সে কিন্তু যেটা করেছে, দেখেন দীর্ঘদিন আপনি এরকম টকশোতে বসে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের যত ধরনের অপকর্ম তার পক্ষে আপনি একটা মত উৎপাদন করেছেন। আপনি বলেছেন হ্যাঁ ঠিক আছে, তো কোনো অসুবিধা নাই, তো তারা যেটা করছে হ্যাঁ এখানে গণতন্ত্র আছে। আপনি গণতন্ত্র আছে আছে বলে এইভাবে করে তাদের আসলে তুষ্টি, মানে সেই সরকারের তুষ্টিতেই কাজ করেছেন, তার সন্তুষ্টির জন্যই কাজ করেছেন। সুতরাং তাদের কিন্তু অপরাধের মাত্রাটা আরেকটু ভিন্ন। তো সুতরাং তার অপরাধ বিচারে আসলে তার মানে সেই বিচার হওয়া দরকার। তাকে যদি আসলে ছাত্র হত্যার মামলা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে তার যে কৃতকর্ম সেটা তো আসলে মানে আড়াল হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমি শতভাগ একমত। তবে আমি যদি বলি যে আপা যেরকম করে বললেন যে মানে এই যে পান্না ভাইদের কথা বললেন, যে পান্না ভাইরা আসলে বিচার চান, কিন্তু দেখেন আপা মনে হয় খেয়াল করেন নাই। হ্যাঁ, আপনি শুনেছেন হয়তো, কিন্তু উনি যে কথাগুলো একজন বেশি দুইজন বলেন, ব্যক্তিকে নিয়ে আলোচনাটা না, আমাদের আসলে আমরা ইন জেনারেলি বলছি যে ধরেন আপনি প্রতিশোধ, প্রাইম মিনিস্টারের মেসেজটা আমি বুঝবার চেষ্টা করছি যে প্রতিশোধের বিরুদ্ধে দাঁড়িয়ে বা বিপরীতে দাঁড়িয়ে উনি জাতীয় ঐক্যের কথা বলছেন। মানে এখন এসে তাকে ঐক্যের কথা বলতে হচ্ছে কেন? তার মানে কি, আমি সেটা বলছি যে তাহলে একদম অনৈক্য তাহলে তৈরি হয়েছে। না, এই ঐক্য কার সাথে করবেন? আমার কাছে আসলে ওনার বার্তাটা স্পষ্ট না। এই ঐক্য আপনি কার সাথে করবেন? আওয়ামী লীগের সাথে? কার সাথে করবেন? মানে আপনার কাছে কি মনে হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমি ওটাই বলছিলাম, যে আমি যেটা বলা শুরু করেছিলাম, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের প্রতি অবিচার, তার মায়ের প্রতি অবিচার, উনি তো সেটা বললেন যে উনি প্রতিশোধ নিতে চান না। আমি বলি একটু যে তার নিজের প্রতি অবিচার, তার মায়ের প্রতি অবিচার, তার ভাইয়ের প্রতি অবিচার, তার বাবা, তার মরহুম বাবা, তাকে নিয়ে যে পরিমাণ কটূক্তি করা হয়েছে, এবং বেগম খালেদা জিয়া এত সম্মানিত একজন ব্যক্তি, তাকে যেভাবে করে এতিমের টাকা মেরে খাওয়ার এক ধরনের, দেখেন মানে এই ধরনের তকমা দেওয়া হয়েছে। আপনি জানেন একজন রাজনীতিবিদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে তারা হচ্ছে মানে মানুষ তাকে কিভাবে পারসিভ করে। একজন রাজনীতিবিদকে আপনি বলছেন যে এতিমের টাকা মেরে খেয়েছে, তো এটা তো আসলে তার জন্য খুবই কঠিন একটা সময় ছিল। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইখানে উনি হয়তো সব মাফ করে দিতে পারেন, এটা ওনার ব্যক্তি উদারতা এবং রাজনৈতিক উদারতা বলে আমি ভাবতে পারি। কিন্তু দেখেন, আমি যে বললাম যে রিয়া গোপের বাবা, মানে তিনি বিচার করবেন যে আসলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া যায় কিনা। তারপরে আমি যদি বলি যে 4 বছরের শিশু আহাদ যে ঘরে বসে শহীদ হয়েছে, তার বাবার কাছে যেতে হবে। সুতরাং শহীদ পরিবারের কাছে যেতে হবে। আপনি খেয়াল করে দেখবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলছেন, এই কথাটাই যখন বলছেন বিচার প্রচলিত আইনে হবে, কিন্তু জাতীয় ঐক্যটাও লাগবে। হ্যাঁ, জাতীয় ঐক্যটা আপনি কার সাথে করবেন, এখানে আমি আসছি। দেখেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন যে আমরা কি প্রতিশোধ নিব না কি করব, আপনি কিন্তু যদি রিঅ্যাকশনটা দেখেন, সামনে তো শহীদ পরিবার বসা, সুতরাং তাদের রিঅ্যাকশনটা আপনার বুঝতে হবে যে আপনি কার সাথে ঐক্য করবেন, আওয়ামী লীগের কোন নেতার সাথে ঐক্য করবে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপা যে বললেন যে আওয়ামী লীগের রাজশাহীর গোদাগাড়ির তানোরের সেই নেতাকে এখনো স্বীকার করেছে? আপনি একজন আওয়ামী লীগের নেতাকে বলেন, একদম তৃণমূল পর্যায়ে থেকে একদম জাতীয় পর্যায়ে একজন নেতাকে আপনি বলেন সে অনুশোচনা করেছে, অথবা সে বলেছে যে না শেখ হাসিনা, প্রকাশ্যে সে বলেছে কিনা যে শেখ হাসিনা যেটা করেছে সেটা ভুল করেছে এবং আমরা সেই দল করে তাকে সমর্থন করে তার এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা টিকিয়ে রাখার জন্য আমরা কাজ করেছি, আমরা ভুল করেছি? আপনি একজন নেতা যদি দেখাতে পারেন তাহলে আমাকে বলেন। তাহলে অনুশোচনা তো থাকতে হবে। আপনি রিকনসিলিয়েশনের কথা বলছেন, আপনি ঐক্যের কথা বলছেন, কিন্তু হোয়াট ইজ দ্য প্রসেস? উনি কোন প্রসেসের কথা বলছেন এবং প্রসেসটা কিভাবে হবে? যারা আসলে ছাত্র হত্যার সাথে সরাসরি যুক্ত ছিল তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এবং এখানে অনুশোচনার একটা জায়গা তাদের তৈরি করতে হবে। আপনি ডাকেন তাদের যে যদি আমাদের সাথে থাকতে হয় তাহলে তোমাদের এই জায়গাতে রিকনসিলিয়েশনে আসতে হয়, তাহলে তোমাদের অনুশোচনা করতে হবে এবং আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা। এবং এই যে এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মানে লোকজন আছে, সাংস্কৃতিক কর্মী, তারপরে সিনিয়র সাংবাদিক, তারা যেভাবে করে জুলাই সিডিআই লিখছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে চাই না। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে বিরুদ্ধ মত, এটা কি আপনি কি এটা বলতে দিবেন না? কিন্তু দেখেন, গণঅভ্যুত্থানের 2 বছর হয় নাই, এখন যদি আপনি গণঅভ্যুত্থানটাকে বিতর্কিত করবার চেষ্টা করেন সেটা তো অবশ্যই সমর্থনযোগ্য না। আশরাফুজ্জামান, ঐক্য, প্রতিশোধ, বিচার, 3টা প্রশ্ন, কোনোটার সঙ্গে কনফ্লিক্টিং মনে হচ্ছে আপনার? ইয়েস, সেটা হচ্ছে যেমন পাপিয়া উনি যেটা বলেছেন, দেখেন জুলাই যুদ্ধ হয়েছে, তো এই জুলাই যুদ্ধের একটা সবচেয়ে পজিটিভ সাইড আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে 16ই ডিসেম্বরের যুদ্ধ হয়নি। মানে একটা মুক্তিযুদ্ধ আর একটা রাজনৈতিক আন্দোলন। আমি হচ্ছে কি ওই মুক্তিযুদ্ধ নাম করে যে ওই যে আমি অমুক ছিলাম, এটা তুলনামূলকভাবে কম হয়েছে। তো এটা একটা পজিটিভ সাইড। এখন একটা শোনেন, আমাদের পুরা সমাজটাকে আপনি আদর্শিক মানে ক্যানভাসে দেখলে কিন্তু সুবিচার করতে পারবেন না।
কারণ আমাদের ভাঙ্গা গড়া এই মন মানসিকতা, আমরা এখন এক জায়গায় এক কথা বলি আর কিছুক্ষণ পরে আরেক কথা বলি। এবং মানে আপনি 1757 সালের সিরাজউদ্দৌলার বিট্রায়াল মানে বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু আমাদের ভিতরে খুব একটা কম আছে বলে আমার কাছে মনে হয় না, এবং এটা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে আছে, এটা আমরা স্বীকার করি আর না করি। তো সেই জন্যে আপনার এই যে 16ই ডিসেম্বরের যুদ্ধ হয় না, সেই জন্য আমি সার্বিকভাবে যারা এখন পর্যন্ত যারা আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে আমি সবাইকে যারা আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটা হয় না। এবং বিশেষ করে এই যে তরুণ তুর্কিরা যারা বুক পেতে দিয়েছে, আবু সাইদ 2 হাত বাড়ায়, আর এটা আপনার মনে আছে হাসনাত বললো যে গুলি করেন, আমি যাব না, ওই যে বিশ্ববিদ্যালয়ের সামনে তখন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। তো এই তরুণ তুর্কিদের একটা বিষয় হচ্ছে কি, তাদের গতি আছে কিন্তু ডাইরেকশনে একটুখানি এই নট কম্প্যাটেবল উইথ সিজন পলিটিশিয়ানস, তার ফলে তারা যেন মনে যেন তারা একটা বিচ্যুতি হয়েছে। এবং এইটাকে আমার যারা বর্ষিয়ান রাজনীতিবিদ অনেকেই ওই মানে তাদেরকে খুব ছোট করার চেষ্টা করে। কিন্তু এই তরুণ তুর্কিরা যদি সামনে এইভাবে গুলির সামনে না দাঁড়াতো, ওই যতই মানে কাব্য কবিতা বলি না কেন, ওই ওনাকে নড়ানো এত সহজ হতো না। এক আবু সাইদের শোনেন, প্রত্যেক অভ্যুত্থানের জন্য একটা স্পার্ক লাগে, আবু সাইদটা কিন্তু সেই স্পার্ক। আপনি এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তার মিলনের হত্যাকাণ্ডে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্পার্ক ছিল। সো এই স্পার্ক উৎপাদিত হয়েছে এবং সেই স্পার্কটাকে ধরে রেখে তারপরে চূড়ান্ত বিজয়ে আসছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমরা খুব বেশি, আমি কোনো দল করি না, সেই জন্য আমার বলতে সুবিধা, বললে বলে আবার দলের বিপক্ষে যায় কিনা। তো আমার মনে হয় যে আপনার এই বিচার, তারপরে আপনি অ্যাকোমোডেশন, সুবিচার, তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটা বলেছেন, আমি এটা সাধুবাদ জানাই ওনার উক্তিটাকে। কিন্তু এটা জেনে মনে রাখতে হবে যে পলিটিক্যাল লিডারশিপ উনি প্রকাশ্যে একটা বলা আর বাকি কি হচ্ছে সেটা। তার আমি একটু উদাহরণ দিচ্ছি, সংসদের ভিতরে জনাব ফজলুর রহমান সাহেবের কথাবার্তাগুলো শোনেন। এই বর্তমানে এই জুলাই উত্তর এই সময় কি ওনার এই পুরনো বয়ান মানায়? এবং অত্যন্ত অবমাননার কথা বলেছেন উনি বলেছেন, কারণ এই জুলাইকে মহিমান্বিত করতে গিয়ে মুক্তিযুদ্ধে খাটো করার চেষ্টা হয়েছে, তো উনি এক বীর মুক্তিযোদ্ধা হিসেবে উনি সেটা প্রোটেস্ট করবেন না? আচ্ছা ভাই, আমি আপনাকে অনেক সাধুবাদ যে আমাকে একটা কথা বলার ভিত্তি তৈরি করে দিয়েছেন। আপনি আমারে বলেন তো, 47 কি এমনি আসছিল? 190 বছরের সংগ্রাম তিতিক্ষা। আপনি আমার বাড়ির কাছে আপনার এই যে নীলকরদের কুঠি ছিল, স্যান্ডেল হাতে করে যেত ভাই। এখন মুক্তিযুদ্ধের প্রশ্ন আসলে কিন্তু আবার এই যে 47-এ চলে যাওয়া একটা আরেকটা ফ্যাশন। না আমি ফ্যাশন না, আমি বলছি না, আমি ফ্যাশন বলছি না। একটু কাইন্ডলি আমাকে একটু সুযোগ দেন। সেটা হচ্ছে একটা বিরতি নিয়ে আসি, এই জায়গাটা আপনি পাবেন। ঠিক আছে, জি জি। আরেকটা ছোট্ট বিরতির সময় হলো, একটু পরেই ফিরছি কঠিন কথা সহজে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আজকে আমরা কথা বলছি জুলাই গণহত্যা প্রতিশোধ না ঐক্য, এই বিষয়ে। আসিফ আশরাফি পাপিয়া, কার সাথে কার ঐক্য, এই প্রশ্নটা মনিরা শারমিনের। আচ্ছা, মনিরা শারমিন এবং আশরাফুজ্জামান সাহেব মানে পরোক্ষক্রমে ওনারা বলেই ফেললেন এতিমের টাকা খাওয়ার মামলা হয়েছে বেগম জিয়ার নামে, আর হচ্ছে না, ওনারা বলেছেন যে এটা ভালো হয় নাই, আমি বলছি আর একটা মামলা হয়েছে, কিন্তু ওনারা গ্যাটকোর মামলা, নাইকোর মামলা, কয়লাখনির মামলা, জামাতের মামলা এগুলো কিন্তু তোলেননি। এই দুটো মামলা জামাত ইসলাম এই 1.5 বছর যাবত তুলতে খুবই পছন্দ করছেন, এবং বালির ট্রাকের বিষয়টা জামাত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তুলতে খুব পছন্দ করছেন। আমি আজকে জাতীয় প্রচার মাধ্যমে জামাত ইসলামের বিরোধী দলকে অনুরোধ করব যে টাকাটা নিয়ে শেখ হাসিনা মামলা করছে, সেই টাকাটা আপনাদের অর্থনীতির সাথে যারা জড়িত তাদেরকে দিয়ে গণতি করেন। দেখেন যেদিন থেকে জমা হয়েছে আর অদ্যাবধি পর্যন্ত টাকার হিসাব, ব্যাংকের হিসাব মতো ঠিক মতো আছে কিনা, এইটা হচ্ছে প্রথম বিষয়। এখন হচ্ছে কি আওয়ামী লীগ মজলুম হবে কিনা,
40 বছর পরে আওয়ামী লীগ নির্যাতিত হবে কিনা, মুসলিম হবে কিনা, এটা 40 বছর পূর্বে বসে ভবিষ্যৎবাণী করা খুবই ডিফিকাল্ট। কারণ তাহলে রবীন্দ্রনাথের ভাষায় 1300 সালে বসে 1400 সালের কবিতা লিখতে হবে আমাকে, জাতি আজি হতে শতবর্ষ পরে কে পড়িছে বসিমর কবিতাখানি। তো সেটা তো আমার সম্ভব না। আর ভাই আসলে 16 ডিসেম্বর উনি মানছেন কি মানছেন না আমি এটা বুঝলাম না। 1971 সালের মুক্তিযুদ্ধের সাথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেরও তুলনা হবে না, আর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেরও তুলনা হবে না। ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বাধীনতা, পতাকার যুদ্ধ এবং সবুজের বুকে লাল পতাকা, এইটার সাথে দেশের আভ্যন্তরীণ স্বৈরাচারীকে বিদায়ের সাথে কখনোই একভাবে হবে না। ফজলুর রহমানের বক্তব্য, উনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন, মুক্তিযুদ্ধকে ধারণ, এখন ওনারও গলা টিপে আমাদেরকে মেরে ফেলতে বললে তো হবে না। এখন কোনো প্রতিপক্ষই যদি রাখতে না চায় যে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ থাকবে না, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার সময়ের দাবি, কিন্তু যারা অপরাধী না তারা স্বীকারোক্তি মনিরা শারমিনকে দেবে না এনসিপির কাছে দেবে? এটা তো মনিরা শারমিনকে জাতীয়ভাবে বলতে হবে। এটা সরকার কাছে কেন দেবে? সরকার তো চায় নাই। এটা 164-এর ক্রিমিনাল কোড অফ প্রসিডিওরে কিছু নিয়ম নীতি আছে, এটা রাজনৈতিকভাবে কেউ কারোর কাছে চাইতে পারে না। আবার এটা সাফাই গাওয়ারও ব্যাপার না। এইটা এখন 33% কি 34% ভোট আছে আওয়ামী লীগের। এরা এখন কার কাছে তাহলে স্বীকারোক্তি দিবে যে আওয়ামী লীগ যা করছে খারাপ করছে? এনসিপি এবং আওয়ামী লীগের দ্বারাই তো হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা ত্যাগী আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে, আমি আমার নিজের চোখে দেখছি। এবং একটা ছাত্রলীগের বর্তমান সভাপতির সাথে সাবেক সভাপতি 3টা লোহার গেট বানায় থাকছে, এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ অপহৃত হয়েছে তাদের সংগঠনের ছেলেরাই এবং তাদের দ্বারাই, এবং অনেকে নিহত হয়েছে উপদলীয় কন্দলে, কিন্তু তাদের দ্বারা তারাও কিন্তু নির্যাতিত। আজকে যারা আওয়ামী লীগের ভিতর ছিল, আওয়ামী লীগের স্লোগান দিয়েই তো ছিল, তারাই তো নির্যাতন অনেক জায়গায় করছে, আবার তারাই নির্যাতিত বলে জুলাই আগস্টের অভ্যুত্থানে এসে আন্দোলনে শরিক হয়েছে, অংশগ্রহণ করছে। এটা তো ধরেন ইতিহাসের পাতা আর ভিডিও ফুটেজ খুললে সব জায়গাতে আপনারা যত্রতত্র খুঁজে পাবেন। এইটা নিয়ে তর্ক বিতর্কের কোনো অবকাশ নাই। এখন এখানে ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মানুষ, শাসক বলেন আর বিরোধী দল বলেন, কারোর দ্বারা নির্যাতিত হতে চায় না। নির্যাতন আমরা চিরতরে স্তব্ধ করতে চাই। দুর্নীতি দুর্বৃত্তায়নের বাংলাদেশ আমরা চাই না। এতিমের টাকার মামলা হয়েছে, সেই টাকার মামলার খেসারত শুধু না, বেগম খালেদা জিয়া বিচার নিছে এবং কি বিচার দিবার দাও সে উইলিংলি কিন্তু গেছে, সে ইচ্ছা করলে লন্ডন থেকে আসতে কিন্তু নাও পারতো। কিন্তু আজকে যখন আপনি এই বর্তমান 4 মাসের পার্লামেন্টে যখন আপনি দেখবেন যে দুস্থ মাতার কার্ড, তারপরে হচ্ছে ভিজিএফ এর কার্ড, এই বাইসাইকেল, তারপরে এই যে ঐচ্ছিক তহবিলের টাকা, এগুলা এমপি সাহেবরা তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন নাতি পুতির নামে দিচ্ছে, তাহলে এখানে তো জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে যারা চিৎকার দিচ্ছে, বেসিক্যালি তাদেরকে জুলাই আগস্টের অভ্যুত্থানের তাৎপর্যটা বুঝতে হবে এবং যথার্থভাবে মূল্যায়ন করার চেষ্টা আমাদেরকে সবাইকে করতে হবে। এখন আমি নির্যাতিত হয়েছি, আমি আমাকে নির্যাতন করব। আপনি রূপা দম্পতির কথা ধরেন, আজকে প্রসঙ্গক্রমে এখন চলে আসলো, হেফাজত ইসলামের সংখ্যা নিয়ে তারা বিভ্রান্তিকর তথ্য 71 টিভিতে প্রকাশ করেছে। তাহলে রূপা দম্পতিকে নিয়ে বর্তমান সাংবাদিকদেরও চিন্তা করতে হবে যে রাজনৈতিক ছত্রছায়া থেকে এরকম দলীয় নিউজ এবং দলীয় সংবাদ পরিবেশন মন গড়া সরকারের মন মতো চালায়, যে খেসারতটা দিতে হয়, একজনের খেসারত থেকে 10,000 সাংবাদিককে সেটা শিক্ষা দিতে হবে, এবং সেখান থেকে যদি আমরা সাবধান হতে পারি তখনই হবে তাৎপর্যটা অর্থবহ। মনিরা শারমিন, একদম শেষ পর্যায়ে তো আমরা হয়তো 1-2 মিনিট পাবো, যে ধরেন বিচারটা লাগবে, নিশ্চয়ই একটা বড় অপরাধ হলে তার বিচার হতে হয়, কিন্তু সেই সঙ্গে ঐক্যটাও লাগবে। যে আপনি তো সেই বিচারের নামে যদি একটি গোষ্ঠীকে বা একটা বিরাট জনমতকে আপনি তো অ্যাপ্রুটেড করে দিতে পারবেন না, ফলে সেই জায়গাটা সমন্বয়টা করবেন কি করে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যে রিকনসিলিয়েশনের কথা বলছেন, একটা অর্গানিক রিকনসিলিয়েশন অটোমেটিক্যালি হয়ে গেছে আচ্ছা নির্বাচনের মাধ্যমে। আওয়ামী লীগের লোকজন যারা সমর্থক, আপনারা যেটাকে 34% বলতেছেন, কোট আন কোট 34% যদিও না, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করে নাই? মানে তারা ভোট দেয় নাই? না, তারা এটা অর্গানিক রিকনসিলিয়েশন। তারা তো ভোট, তাহলে কাস্টিং ভোটটা তো বেশি হতো না, তাই না? না, কাস্টিং ভোট অনেক বেশি হয়েছে। এখন শোনেন, ঘটনা হচ্ছে বিএনপির এই অতি গণতান্ত্রিকতাই তাদের জন্য সবসময় কাল হয়ে দাঁড়াইছে, এটা স্বীকার করতে হবে। এবং দেখেন, এখানে একটা জেনারেশন গ্যাপ আছে। আপনি দেখেন এই বর্ষিয়ান যে রাজনীতিবিদরা বিএনপির, তারা টকশোতে বসে বসে যত বড় বড় কথা বলে এবং এই যে ঐক্য
ঐক্যের কথা বলে, আপনি দেখবেন এই বিএনপির, আমি যদি বলি ছাত্র সংগঠন, ছাত্র দলের যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা এই গুলির মুখে পড়েছে এবং তাদের সহযোদ্ধাদের মরতে দেখেছে, তারা কিন্তু এই রাজনৈতিক বয়ান তারা কিন্তু প্রত্যাখ্যান করে। আপনি যতই না, তার বলেন, মানে কি, এবং শেষ করি, আমি তো শেষ করি, দেখেন এটা একটা জেনারেশন গ্যাপের ব্যাপার। এখানে এরকম অনেক আমরা গত 15 বছর দেখেছি বিএনপিরও অনেক নেতা এখন তারা সংসদে আছে, তারা অনেক নেতা তারা আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশনের রাজনীতি করেছে এবং তারা টিকে থাকার জন্য সেটা করেছে। কিন্তু দেখেন এখানে কিন্তু যারা সত্যিকার অর্থে তৃণমূলের যে নেতাটা বিএনপির স্থানীয় নেতা, সে কিন্তু ঘরে থাকতে পারে নাই। সুতরাং এই যে অতি গণতান্ত্রিকতার যে বয়ান, এই যে ঐক্যের যে বয়ান, বিচারের আগেই যে আপনারা ঐক্যের কথা বলছেন, বিচারটা হতে দেন, তারপরে এই ঐক্যের কথা বলেন, তারপরে রিকনসিলিয়েশনের কথা বলেন। সুতরাং এই আগাম যে ঐক্যের কথা আপনারা বলছেন না, এটা আসলে বিএনপিরও সেই তৃণমূলের যে নেতা যারা আসলে পাট খেতে লুকিয়ে থাকতে হয়েছে গত 15 বছর, যারা ঘরে থাকতে পারে নাই, যারা গুম হামলা মামলা শিকার হয়েছে, তারাই এটা প্রত্যাখ্যান করে। এবং বিএনপির এই ধরনের বর্ষিয়ান নেতাদের এই বয়ানগুলো তারা অলরেডি প্রত্যাখ্যান করা শুরু করেছে। আশরাফুজ্জামান, তাই কি মনে হয় যে বিএনপি অতি গণতান্ত্রিক, যে কারণে তারা এখন বিচারের আগে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতে চায়? মেসেজটা কিরকম? আমি ওটা কি বলবো আর কি বলবো না, আমি একটু মোটামুটি খেয়ে হারাই ফেলছি। শোনেন, মাত্র কয়েকটা তথ্য দিই, সময় যেহেতু কম। আমি আরেকটু প্রশ্ন যুক্ত করে দিই। জি। এই যদি অবস্থা হয়, মনিরুল সামনের কথা থেকে যদি যায়, তার মানে কি আওয়ামী লীগ অর্থাৎ ক্ষমতাচ্যুত যে শক্তি তারা, এবং তারা তো ধরেন যারা অপরাধী বিচার হবে, কিন্তু তার যে সমর্থক গোষ্ঠী ভোট হলে যারা তাকে ভোট দিত, সেই সমস্ত লোককে কি আপনি দেশ থেকে বের করে দিতে পারবেন? দেশ থেকে বের করে দেওয়ার কথা না, দেশ থেকে বের করে দেওয়া যাবে না আমার মনে হয়। তাহলে কি এই পার্টিকে নির্মূল করে দিতে পারবে? শারমিন সেটা বলেও নয়, মিনও করে নাই, এটা সম্ভব না। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এটা একটা অ্যাপ্রোচ হতে পারে, তবে সেটা বিচার করার সাপেক্ষে এবং তারা দোষ স্বীকার করার সাপেক্ষে এটার দরকার আছে। কারণ না হলে মনে করে যে ওই খ্যাকশিয়ালের গল্প, শীত আসলে রাত্রে বলে কি রাত পোহালেই কেতা শিঙাবো, আর যখন সকালবেলা একটু রোদ আসে তখন বলে কি এমনি করে দিন যাবে। তো ওটা হতে দেওয়া যাবে না। আচ্ছা, এখন আমি একটু প্রসঙ্গান্তর করি। বিচার বিভাগের যে কথা হচ্ছে, 2 মিনিট আছে আপনার হাতে। 2 মিনিট, আলহামদুলিল্লাহ। ম্যাডাম বিচার বিভাগের সাথে জড়িত, এই বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আমরা কি কোনো এগোচ্ছি? আমি এটা বাড়তি প্রশ্নের বাইরে বললাম, এটা প্রশ্ন রাখলাম, উত্তর দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে কি জানেন, আমি এই শারমিনের ওনাকে অনেক মোবারকবাদ। আমাদের এই সমস্যা হয়ে গেছে কি জানেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা সাথে আমাদের বর্ষিয়ানদের একটা বিরাট ধরনের ফিলসফিক্যাল একটা পার্থক্য হয়ে যাচ্ছে। আমরা সেই পুরনো স্টাইলের রাজনীতি করার চিন্তা করছি। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে এত রক্তের বিনিময়ে যে আমরা একটা উত্তরণ ঘটলো, সেই উত্তরণটাকে ধরে বাস্তবায়ন করা এবং প্রত্যাশা মেটানোর সেটা হচ্ছে না। আচ্ছা, আর একটা হচ্ছে মানে এই পার্টির টপ লিডারশিপ তো আর ইয়ে করবে না তো, যেমন মানে এই উদাহরণটা আমি দিতে চাই না, এই বাটে আমি দিচ্ছি। শেখ হাসিনা কিন্তু মনে আছে যারা গুম খুনে ইলিয়াস আলীর পরিবারকে নিয়ে গেছিল, যে বলে না করে বের করছি, কিন্তু তার কয়েকদিনের মধ্যেই ইলিয়াস আলী কিন্তু গায়েব হয়ে গেছে। তো এটা গায়েব হওয়ার পরই গেছিল, যখন খুঁজে পাওয়া যায়নি আপনার আমি এটা ইয়ে করেন, সম্পর্ক তথ্য আপনি পরে দিন, এখন নট এট দিস পয়েন্ট অফ টাইম। আপনার সময় আছে, ইউ হ্যাভ ইউর টাইম। তো সেই জন্যে আপনাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, তো আমাদের দেশটা আমাদের, এবং আমরা প্রত্যেকেই একটা পর্যায়ে চলে যাব, কিন্তু এই দেশটা থাকবে। তো দেশ যেন থাকে, দেশের মানুষ যেন আর ভালো করতে পারে, সেই মাথাটা আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু আমি এটাও নিশ্চিত সেই প্রত্যাশাই থেকে যাবে। না, প্রত্যাশা থাকবে, আমরা সেটা প্রত্যাশা না, আমরা চাই যে এই পরিবর্তনটা হোক এবং বিচারের নামে যেন অবিচার না হয়, সেই প্রত্যাশাটা আমরা করতে চাই। আমরা তিনজনকে অনেক ধন্যবাদ। আপনাকে আর সময় দিতে পারলাম না, আজকের মধ্যে এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে কাল। শুভরাত্রি।